দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যমুনা আলো। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজকে আলোচনা করব কিভাবে ব্যালেন্স শিট ম্যানিপুলেট করে ভুল তথ্য প্রচার করে ব্যাংকের হেলথ ভালো দেখিয়ে ডিপোজিটারদের এবং শেয়ার হোল্ডারদের সাথে প্রতারণা করা হয়েছে। এরকম একটি কেস আজকে আমরা আলোচনা করব গ্লোবাল ইসলামী ব্যাংক নিয়ে। যেই ব্যাংকটি এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল, সেই ব্যাংকটি 2023 সালে যে 128 কোটি টাকা প্রফিট দেখিয়েছে, কিন্তু নতুন এখন বাংলাদেশ ব্যাংক সেখানে এক্সটার্নাল অডিট নিয়োগের পর দেখলো যে রিয়েলি ওই 128 কোটি টাকা আসলে প্রফিট ছিল না, বরং ওই ব্যাংকটি ওই বছরে 2259 কোটি টাকা লসে ছিল। এই লসটাকে কিভাবে হাইড করে সে প্রফিট দেখিয়ে ডিভিডেন্ড দেখিয়েছে এবং ডিপোজিটাররা তার এইরকম গুড হেলথ ইন্ডিকেটর দেখে সেখানে ডিপোজিট রেখে প্রতারিত হয়েছে, এই ব্যালেন্স শিট ম্যানিপুলেশনটাই আজকে আমরা জানবো। এই বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন আমাদের রিপোর্টার রফিকুল ইসলাম। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি যদি বলেন যে কিভাবে তার প্রফিট 128 কোটি টাকা টার্ন করলো 2259 কোটি টাকা লসে। জি ধন্যবাদ। বিষয়টা খুবই ইন্টারেস্টিং। যখন 2024 সালের মে মাসে তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করা হয়, তখন আমরা অন্যান্য ব্যাংকের মতো দেখছিলাম যে সে সবগুলো ইন্ডিকেটরে ভালো করছে, প্রফিটেবিলিটি গ্রো করছে, ইন্টারেস্ট ইনকাম বাড়তেছে, তার সব ইন্ডিকেটরে সে ভালো দেখাচ্ছে। কিন্তু যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো আগস্টে পতন হওয়ার পরে বাংলাদেশ ব্যাংক যখন তার বোর্ডটা রিকনস্ট্রাক্ট করে ফেললো, করার পরে নতুন বোর্ড এটাকে নতুন করে করার উদ্যোগ নিল, নিরীক্ষা করার উদ্যোগ নিল। এবং সেই নিরীক্ষাতে সর্বশেষ গতকালকে যে তার রেকটিফাইড ফাইন্যান্সিয়াল পাবলিশ করা হয়েছে, সেখানে আমরা দেখছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সেটা পাবলিশ করা হয়েছে। এটা আইন অনুযায়ী তাকে করতে হয়। তো সেখানে আমরা দেখেছি যে 128 কোটি টাকা প্রফিট যে দেখালো, সেখানে 2023 সালে সেটা 2259 কোটি টাকা লোকসানে রূপান্তরিত হলো। সেটা তারা কিভাবে করেছে? আমরা যখন ব্যাংকের সাথে বা অডিটরদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে 2023 সালে যেহেতু ব্যাংকটা এসালম গ্রুপের আন্ডারে ছিল এবং তার যে টোটাল পোর্টফোলিও গ্লোবাল ইসলামী ব্যাংকের যে পোর্টফোলিও প্রায় 12 থেকে 13 হাজার কোটি টাকার যে পোর্টফোলিও, এর ম্যাক্সিমামটাই এসালম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যেহেতু নিয়ন্ত্রণ করতেছে এসালম গ্রুপ এবং লোনগুলো এসালম গ্রুপের প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, লোনগুলো খেলাপি হয়ে গেছে, কিন্তু তারা সেটা খেলাপি দেখায় নাই। তারা হলো রিশিডিউল করে ফেলছে, মানে উইন্ডো ড্রেসিং করছে। এক কথায় উইন্ডো ড্রেসিং করার কারণে তারা যেটা খেলাপি হওয়ার যোগ্য সেটাকে তারা খেলাপি করে নাই। এবং সবচেয়ে খুব ইন্টারেস্টিং যে তার যে 2023 সালের যে স্টেটমেন্ট আমরা দেখেছি, তার টোটাল 12,000 কোটি টাকা পোর্টফোলিওর মাত্র 2.61% সে হলো এনপিএল দেখিয়েছে। কিন্তু কার্যত 2% হচ্ছে এমন এনপিএল দেখিয়েছে যে সে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যে বেস্ট প্র্যাকটিস তার চাইতেও অনেক কম দেখিয়েছে হেলথে ভালো দেখানোর জন্য। কিন্তু এখন যেহেতু নতুন করে নিরীক্ষা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে তার এনপিএল কার্যত 25% উপরে ছিল সেই 23 সালে। এবং টোটাল সে 2023 সালে যে এনপিএল দেখিয়েছেন মাত্র 342 কোটি টাকা, কিন্তু কার্যত সেটা 2028 কোটি টাকা হবে। তো যখন নিরীক্ষা করা হলো, বাংলাদেশ ব্যাংক যেহেতু ব্যাংকগুলোর হেলথ ভালো করার জন্য বা ব্যাংকিং সেক্টরকে রিকভারি করার জন্য চেষ্টা করছে, তারা ম্যান্ডেট করে দিয়েছে যে এর প্রভিশন পুরোটা রাখতে হবে। এবং ঠিক প্রভিশনটা যেহেতু প্রপার স্ট্যান্ডার্ডে করতে গিয়েই তার এত বড় লোকসানটা হয়েছে। এখন প্রতারণা যেভাবে হয়েছে, একটা কোম্পানি, পাবলিকলি লিস্টেড কোম্পানির সাথে অনেকগুলা স্টেক হোল্ডার জড়িত। এখানে ইনভেস্টর আছে, জেনারেল ইনভেস্টর আছে। তারা একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথের উপর ডিপেন্ড করেই একটা কোম্পানিতে ইনভেস্ট করে। যখন একটা কোম্পানি দেখিয়ে এলো যে এই গত রিজিমের সময় যখন দেখছে অনেকগুলো ব্যাংকের হেলথ খারাপ, গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের হেলথটা ভালো, ওই সময় তো অনেকে ইনভেস্ট করেছে। এবং খুবই ইন্টারেস্টিং যে যখন আওয়ামী লীগ সরকার পতন হয়, তখন গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ছিল 8 টাকা। যখন রিজিম পতন হলো, যখন তার ফাইন্যান্সিয়াল হেলথগুলো আস্তে আস্তে বেরোতে থাকলো, সেই শেয়ারের দাম এখন 3 টাকা 30 পয়সা। মানে কেনার মতো বায়ারও নাই, বিক্রি করতে চাই, কিন্তু এই 3 টাকা দামে ব্যাংকের শেয়ার কেউ কিনতে চায় না। এবং বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের ইতিহাসে ব্যাংকের শেয়ার এত কম দামে কেউ কখনো দেখেছে কিনা সেটাও একটা সন্দেহের জায়গা। আর ইনভেস্টরদের সাথে প্রতারণার জায়গাটা যদি বলি, সে 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড সে ঘোষণা করেছে। সে ডিভিডেন্ড এখন পর্যন্ত দিতে পারে নাই। আমি ব্যাংকের যখন ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলাম, ব্যাংক আমাকে বলছিলেন যে আমরা যে ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের ম্যানেজমেন্ট,
আমি এই ডিভিডেন্ড পে করতে গেলে তার প্রায় 180 কোটি টাকা দিতে হবে, কারণ তার যে পেইড আপের সাথে মিলিয়ে তাকে 180 কোটি টাকা তার ফান্ড লাগবে। কিন্তু কার্যত ব্যাংকের কাছে একটা টাকাও নাই, তাহলে প্রফিটটা কোথা থেকে আসলো, মানে প্রফিটটা আমার গেল কোথায়? আমি যে 128 কোটি টাকা প্রফিট দেখালাম, প্রফিটের টাকাটা তো আমার কাছে থাকবে, সেই টাকাটা ব্যাংকের কাছে ছিল না। ওই সময়ই সেই নিরীক্ষাটা করে এখন এসে দেখতেছে যে আসলে তার ডিভিডেন্ড তো দিতেই পারে না, তার তো এই অনেক বড় লোকসান হয়েছে। তাহলে ডিভিডেন্ডটা এখন কি করবে, যেটা অলরেডি ডিক্লেয়ার করেছে? হ্যাঁ, আমরা ব্যাংকের সাথে কথা বলেছিলাম, রেগুলেটরের সাথে কথা বলেছিলাম, যখন একটা বোর্ড, লিস্টেড কোম্পানির কোনো বোর্ড একটা ডিভিডেন্ড রিকমেন্ড করে, সেটা চূড়ান্ত না, সেটা হলো এজিএমে গিয়ে চূড়ান্ত হয় সেই ডিভিডেন্ড থাকবে কি থাকবে না। এবং ঠিক তারা যে এজিএমের ডেট ঘোষণা করেছিল 2024 সালের 8 আগস্ট তাদের এজিএম হওয়ার কথা ছিল 23 সালেরটা, কিন্তু 5 আগস্ট যেহেতু সরকার পতন হলো, তাদের বোর্ডের ডিরেক্টররা অনেকে পলাতক ছিল, এই কারণে তারা এজিএম করতে পারে নাই। পোস্টপোন করতে 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 এখন পর্যন্ত 2023 সালের এজিএম তারা করতে পারে নাই। রিসেন্টলি তারা একটা ডেট ঘোষণা করেছে, এই আগস্ট মাসের 19 তারিখে তারা ডিভিডেন্ড ঘোষণা করবে। তো ডিভিডেন্ডের বিষয়ে এজিএমে সিদ্ধান্ত হবে। যেহেতু কোম্পানি অনেক বড় লোকসান করেছে, সো তার ডিভিডেন্ড পে করার ক্যাপাবিলিটি নাই, সেক্ষেত্রে জেনারেল শেয়ার হোল্ডারদের একটু অনুমতি নেবে, সম্ভবত সেটা জেনারেল শেয়ার হোল্ডাররা যদি পজিটিভ বলে যে দিতে হবে, সেক্ষেত্রে ব্যাংক বা ব্যাংকের ম্যানেজমেন্টরা সেভাবে ডিসিশন নেবে। জেনারেল শেয়ার হোল্ডার বললেও তার দেওয়ার কোনো উপায় নাই, কোনো উপায় নাই, কারণ এটা তো হচ্ছে তার ফাইন্যান্সিয়াল ব্যালেন্সের উপর, তার তো মানে প্রফিট না থাকলে তো আর সে ডিভিডেন্ড দিতে পারবে না। কিন্তু আপনি 2024 সালে আপনি বলছিলেন যে তার অলরেডি নতুন ইপিএস এসেছে, আর্নিং ডিসক্লোজার এসেছে, এইখানে কি অবস্থা? আমরা তো 23 সালেটা জানলাম যে সেখানে তারা ফেক জিনিস দেখিয়েছে। জি, 2024 সালে আরেকটু বলি যে 2022 সালে কোম্পানিটা লিস্টেড হয়েছে এবং 425 কোটি টাকা, মানে হিউজ অ্যামাউন্ট। বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যেসব বড় বড় আইপিওগুলো হয়েছে রিসেন্টলি, রবি, এইসব যে কোম্পানিগুলো হয়েছে, এর মধ্যে ব্যাংকের মধ্যে এটাই সবচেয়ে বড় একটা আইপিও ছিল, 425 কোটি টাকা ক্যাপিটাল রেজ করেছে। তো 2022 সালে লিস্টেড হওয়ার পরে মাত্র 5% ক্যাশ, 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। 23 সালে ডিক্লেয়ার করেছিল, দিতেই পারে নাই। 24 সালে এসে, 23-এ যেহেতু অনেক বড় লোকসান হয়েছে, 24-এ সে আগের ধারাবাহিকতাই এবারও তার লোকসান হয়েছে, এসে নো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। তা আমরা তার যে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আজকে তার যে ইপিএস পাবলিশ করা হয়েছে, সেটা দিয়ে আমরা ক্যালকুলেট করে দেখছি যে 2024 সালে তার 1300 কোটি টাকার মতো লোকসান হয়েছে। এবং ব্যাংকের ম্যানেজমেন্টের সাথে যখন আমরা কথা বলেছিলাম, তখন তারা আমাদেরকে বলছিল যে তাদের যে লোন, যে পোর্টফোলিও, লোনের 90%ই খেলাপি। 24-এ? হ্যাঁ, 24-এ এসে। আচ্ছা, এখানে এই যে ব্যালেন্স শিট ম্যানিপুলেশন, এটা আমরা দেখছিলাম গতকালকে গভর্নর একটি প্রোগ্রামে বলছিলেন যে বাংলাদেশে উনি যখন গভর্নর হলেন, এসে দেখলেন বেশিরভাগ ব্যাংকেরই এই অডিটেড যে রিপোর্টগুলো, সেগুলো আসলে ফিকশিয়াস, এগুলো আসলে কাল্পনিকভাবে করা হয়েছে, এখানে রিয়েল নাম্বারসের কোনো রিফ্লেকশন নাই, যেটি গভর্নর নিজেই বলছেন। তো এখানে অডিটরের ভূমিকা কী ছিল? কে অডিট করেছিল 23 সালে? এখানে শফিক অ্যান্ড বসাক, এটা বেশ ভালো প্রমিনেন্ট এবং দীর্ঘদিন যাবত তারা এই অডিটিংয়ের সাথে জড়িত, তারাই এই প্রতিষ্ঠানটা অডিট করেছে। 2023 সালে যখন তারা অডিট করে, তখন একটা ব্যাংকের পক্ষ থেকে নিয়োগ করে তারা ব্যাংকটির অডিট করেছিলেন। এবং এবার যে অডিটটা হয়েছে 2023 সালের ফাইন্যান্সিয়ালের উপর ফাইন্যান্সিয়াল নিয়ে, সেই শফিক বসাকই কিন্তু তারা অডিটটা করেছে। সেটা বাংলাদেশ ব্যাংক অ্যাপয়েন্ট করেছে? বাংলাদেশ ব্যাংক অ্যাপয়েন্ট করেছে। এবং শুধু বাংলাদেশ ব্যাংক না, ওখানে 3টে অডিটর নিয়োগ করা হয়েছিল। একটা বাংলাদেশ ব্যাংক করছে, একটা ব্যাংকের পক্ষ থেকে এক্সটার্নাল অডিটর করা হয়েছে, ব্যাংক নিজে একটা করছে। তো 3টে অডিটরের এতেই মোটামুটি এই চিত্রগুলো কাছাকাছি চলে আসছে। শফিক বসাকের যে যুক্তি হচ্ছে যে 2023 সালের যে বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন ছিল, খেলাপি ঋণের যে নীতিমালা ছিল, সেই অনুযায়ী তারা এটা করার কারণে তাদের প্রফিটেবিলিটিটা এসেছিল, কাজে তাদের এখানে দায় নাই। এনপিএলটা দেখায়নি, ফলে তার প্রভিশন রাখার প্রয়োজন হয়নি, ফলে সে প্রফিটটা দেখাতে পেরেছে। আর এবার যেহেতু বাংলাদেশ ব্যাংক, মানে রিজিম চেঞ্জের পরে যেহেতু ব্যাংক খাতের অনেক অনিয়ম হয়েছে, সেগুলো দূর করার জন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। সেটার অংশ হিসেবে নতুন গাইডলাইন করা হয়েছে। সেই গাইডলাইনের উপর ভিত্তি করে তারা বলছে, কিন্তু মানে খুবই আশ্চর্যের বিষয় যে মানে নীতিমালা চেঞ্জ হলো, কিন্তু প্রফিট এত ডিফারেন্স হবে
আমি এফআরসির সাথে কথা বলেছিলাম। এনপিএল গুলোও তো একটা অডিটরের কাজ কি, সে কি মানে লুকাচ্ছে সেই জিনিসগুলো বের করাই তো অডিটের কাজ অবশ্যই। এবং শুধু তো এক্সটার্নাল অডিটর না, বাংলাদেশ ব্যাংকেরও তো অডিটর ছিল, হ্যাঁ তাদেরও ছিল, এবং ওই ব্যাংকের নিজস্ব ইন্টারনাল অডিটও ছিল। তাহলে সবাই এগুলো ওভারলুক করে গেল, মানে পুরো চেইনই এর সঙ্গে ইনভলভ। এটা আসলে শুধু অডিটরকে মানে আমি যখন এফআরসির সাথে যখন আমরা কথা বলছিলাম, এফআরসি হলো অডিটিং স্ট্যান্ডার্ড নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, অর্থ মন্ত্রণালয়ে পরিচালিত হয়, তারা এই নিরীক্ষা প্রতিষ্ঠানগুলোকে রেগুলেট করে। তো ওনার চেয়ারম্যানের সাথে যখন আমি কথা বলছিলাম, উনি বলছেন যে দেখেন এই যে অডিটিং ম্যানিপুলেশন যেগুলো হয়, এটা শুধু অডিটর একা করে না, ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানকে অ্যাপয়েন্ট করে, ম্যানেজমেন্ট যেসব তথ্যগুলো প্রোভাইড করে অডিটরের কাছে, অডিটর সেগুলো যাচাই বাছাই করে কোনো জায়গায় যদি তাদের গ্যাপ থাকে সেই তথ্যগুলো দিলে তারা হলে একটা রিপোর্ট প্রিপেয়ার করে। সেই ক্ষেত্রে যে অডিটিং ম্যানিপুলেশনগুলো হয়ে থাকে বা হয়েছে, এখানে ম্যানেজমেন্টেরই সবচেয়ে বড়। তাহলে অডিটর টাকা দিয়ে নিয়োগ করার দরকার কি? যদি অডিটর সে যে ভুল তথ্য দিচ্ছে কিনা, সে এনপিএল হাইড করছে কিনা, এগুলো রেগুলার পেমেন্ট আছে কিনা, এটাই যদি বের করতে না পারে, তাহলে আর এই 3-4টা অডিটরের পিছনে একটা ব্যাংক যে ইনভেস্ট করে, টাকা খরচ করে, যেটা ডিপোজিটারের মানি, আমি ডিপোজিটারের টাকা খরচ করছি আমরা ডিপোজিটারের সেফগার্ড দেওয়ার জন্য, তো ম্যানেজমেন্ট যে চোর ওখানে বসে আছে সেই চোরকে দেখার জন্য তো অডিটর নিয়োগ করা হয়েছে। সেই চোর যেটা দিবে সেটাই তারা প্রকাশ করবে, তাহলে অডিটরের দরকার কি? তারা ওইটাই বলে। কিন্তু ওই এফআরসি যেটা বলছে যে তাদের যে আইন আছে, শক্তিশালী আইন আছে, তারা চাইলে কিন্তু অডিটরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তারা ম্যানেজমেন্টকে সরাসরি করতে পারে না, বাংলাদেশ ব্যাংকে বলতে পারে তাদের বিরুদ্ধে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাদের এখানে বাংলাদেশ ব্যাংকে বলার অপশন আছে যে তারা যদি এখানে কোনো ডিসক্রিপেন্সি দেখে, তাহলে তারা বাংলাদেশ ব্যাংকে নোটিস করবে। ওই অডিটরের দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকে জানানো যে এখানে এই জিনিস পাওয়া গেছে। তারা কিন্তু এটা জানায়নি, নোটিস করেনি। ইভেন বাংলাদেশ ব্যাংক নিজে যে অডিটটা করছে অ্যানুয়াল, সে নিজেও এটা ফাইন্ড আউট করে কোনো ব্যবস্থা নেয়নি, তারাও পারে না। এবং শুধু তাই না, আমি যখন বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার সাথে কালকে কথা বলেছিলাম, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ারের ক্ষেত্রে কয়েকটা ধাপ অতিক্রম করতে হয়। বাংলাদেশ ব্যাংকের থেকে মনিটরিং থাকে, ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কয়েকটা ইউনিট আছে, তারা একটা মিটিং হয়, এই সবগুলো মিলেই কিন্তু চূড়ান্ত করে, এবং হলো চূড়ান্ত অনুমোদন কিন্তু বাংলাদেশ ব্যাংকই দেয় এই কোম্পানির হলো স্টেটমেন্টটা প্রিপেয়ার করা এবং পাবলিশ করার ক্ষেত্রে। এবং শুধু বাংলাদেশ ব্যাংক না, এখানে আবার যেহেতু লিস্টেড ব্যাংক, সেখানে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনও আছে। এগুলো দেখা সিকিউরিটিজ কমিশনের ভূমিকা আছে। আমি সিকিউরিটিজ কমিশনের কাছে যখন কথা বলছিলাম, সিকিউরিটিজ কমিশন সবসময় তো বিনিয়োগ করে স্বার্থ রক্ষার কথাই বলেন। তারাও বিষয়টা নোটিস করেছে যে একটা কোম্পানি প্রফিট দেখালো, সেটা বড় লোকসানের দিকে চলে গেল। তাদের একটা যুক্তি হচ্ছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি কোনো কোম্পানি ভুল করে থাকে, সেক্ষেত্রে যদি রেগুলেটরের চোখে ধরা পড়ে, রেগুলেটর সংশোধন করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানিকে বলা যে তুমি এটার একটা ডিসক্লোজার পাবলিশ করো অথবা পিএসআই হিসেবে পাবলিশ করতে বলে। এই যে এতদিন চলে গেছে, বাংলাদেশ ব্যাংকের গ্লোবাল ইসলামী ব্যাংকই তো ঢাকা স্টক এক্সচেঞ্জকে অ্যানুয়াল রিপোর্ট জমা দেয়, সিকিউরিটিজ কমিশনকে জমা দেয়, তারা কিন্তু নিজেরাও কিন্তু অ্যানালাইসিস করে, কিন্তু তাদের চোখেও কিন্তু এটা ধরা পড়ে নাই। কালকে যখন আমি যোগাযোগ করলাম তাদের সাথে, তারা বলছে যে যদি কোনো স্বার্থ বিঘ্নিত হয়ে থাকে ইনভেস্টরদের এবং ভুল তথ্য দেওয়া হয়ে থাকে, তাহলে তারা ব্যবস্থা নেবে। তারা কি করতে পারে? কোম্পানিকে ফাইন্যান্সিয়াল পেনাল্টি করতে পারে। এবং হলো এই যে ভুল তথ্য, ইনভেস্টরদেরকে মিসলিডিং করা বা ভুল তথ্য পাবলিশ করা, এটা শাস্তি কিন্তু অনেক বড় শাস্তি। কমিশন কিন্তু চাইলে অনেক বড় জরিমানা করতে পারে, এবং এই জরিমানা আদায়ের ক্ষেত্রেও কিন্তু মানে দ্রুত দিয়ে দিতে হয়, এই ধরনের কিছু প্রভিশন আছে, এবং হলো এটা করতে পারে। কিন্তু কমিশন আসলে কার্যত করবে কি করবে না সেটা বিষয়। তাদের আরেকটা বক্তব্য হচ্ছে যে এফআরএস অনুযায়ী, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল যে রিপোর্টিং মানদণ্ড, সেটা অনুযায়ী ভুল তথ্য হলে সংশোধন করে পাবলিশ করতে, তারা এটাকে খুব বেশি অপরাধ দেখে না। কিন্তু তারা ইন্টেনশনটাকে দেখে, যে যে তথ্যটা পাবলিশ করা হলো, এই ইন্টেনশনটা কী ছিল, শেয়ার মার্কেটে গেইন করা অথবা হলো ইনভেস্টরদেরকে প্রতারিত করা। যদি সেটা প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে সিকিউরিটিজ কমিশন তার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। তো ধন্যবাদ আপনাকে রফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর দর্শক, আপনারা দেখলেন যে একজন ডিপোজিটার বা একজন শেয়ার হোল্ডার কোনো একটি শেয়ারে বা কোনো একটি ব্যাংকে টাকা রাখবেন কি ইনভেস্ট করবেন, সেটি কিন্তু তার যে ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটর সেগুলো দেখে তারা ডিসিশনটা নেয়। তো এই আমরা দেখতে পাই যে এই ব্যাংকের সকল ফাইন্যান্সিয়াল ইন্ডিকেটরগুলো ম্যানিপুলেট করা হয়েছে, ভুল তথ্য দেওয়া হয়েছে। এই ভুল তথ্য যাচাই করার জন্য এই যে একটা চেইন রয়েছে, বাংলাদেশ ব্যাংক নিজে রয়েছে, দুইটা রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এরপর আরও দুটো অডিটর রয়েছে, একটা এক্সটার্নাল অডিটর, ইন্টারনাল অডিটর।
এত কিছু অনেকগুলো ধাপ পেরিয়ে একটি ব্যালেন্স শিট অ্যাপ্রুভ হয়। তো একটা দেশের সিস্টেমিক কলাপস যেটাকে বলে, এইটা আসলে এখানে প্রমাণিত হয় যে একজনের চোখ না, সকল চোখকে ফাঁকি দেওয়া হয়েছে, নাকি এগুলো ইন্টেনশনালি কোনো ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের কাছে সবাই হার মেনেছে, এবং যার আমরা প্রতিফলন দেখতে পাই যে আজকে ডিপোজিটাররা কিভাবে সাফার করছে, শেয়ার হোল্ডাররা কিভাবে সাফার করছে, অর্থাৎ সাধারণ মানুষরা কিভাবে ভুক্তভোগী হয়েছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।